দেখে নিয়ে আজকের পর্বের রিভিউতে কি হতে চলেছে। ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে স্বয়ম্ভু তো সঞ্জিতকে বলছে, বল তুই কেন এরকম করলি, এই বলেই তো মারছে। সঞ্জিত তখন বলছে 20-21 বছর জেলে থেকে হাড় শক্ত হয়ে গেছে, চামড়াও শক্ত হয়ে গেছে, করো যা খুশি ইচ্ছা করো, কিন্তু আমি একটাই কথা বলবো যে আমি কিছু করিনি। জগদ্ধাত্রী তখন তো সঞ্জিতকে বলছে আপনিই করেছেন, আপনারই লোক অডিটোরিয়ামে গিয়ে আমাকে মারার চেষ্টা করেছিল, আপনি দিনের পর দিন আমাকে ফোন করে থ্রেট করেছেন। সঞ্জিত বলছে কি প্রমাণ আছে, তোমরা সব গল্প সাজাচ্ছ, ব্যক্তিগত রাগ আছে আমার উপরে, তাই তোমার ডিপার্টমেন্ট জোর করে আমার মুখ থেকে কথা বের করতে চাইছে। জগদ্ধাত্রী তখনই তো রেগে সঞ্জিতের কলারটা ধরে বলছে, এই সঞ্জিত ব্যানার্জি, আমি কিন্তু সেই যার সান্নাল, স্পেশাল ডিগ্রি দেবো না, কিন্তু সোজা শুট করে দেবো। সঞ্জিত বলছে তোমার কোনো ক্ষমতা নেই, তোমাকে এখন ডিপার্টমেন্ট দায়িত্ব দেয়নি, তুমি যেটা করছো বেআইনি করছো, তোমার হাতে এখনো অফিসিয়াল লেটার আসেনি, তুমি কিচ্ছু করতে পারো না, তুমি কিচ্ছু করতে পারবেও না। তখন জগদ্ধাত্রী তো কষিয়ে একটা চড় মারে সঞ্জিতকে। সঞ্জিত চিৎকার করে ওঠে। জগদ্ধাত্রী বলছে চোখ, একদম বেশি কথা নয়, এতবার ধরে আপনি আমাকে মারার চেষ্টা করেছেন, এবার লক্ষ্মী ছেলের মতো মুখটা খুলুন। সঞ্জিত বলছে মুখ খোলার প্রশ্নই ওঠে না, আমাকে দিয়ে তোমার ডিপার্টমেন্ট জোর খোলে মুখ খুলাচ্ছে, আমি কিন্তু কোর্টে গিয়ে সেটা বলবো। আমি এত বছর জেল খেটে এসেছি, আমাকে সেখান থেকে মুক্তি দেওয়া হয়েছে, আমি একটা ভালো সুন্দর জীবনযাপন করছি, এই সময় আমাকে ব্যক্তিগত আক্রোশের জন্য আমাকে অত্যাচার করা হচ্ছে, সেটা কিন্তু আমি কোর্টে বলবোই। আর এখানে আমি কি বলবো, আমি তোমাকে মেরে দেবো জগদ্ধাত্রী, আমি তোমাকে বাঁচতে দেব না, তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো, আমার সারা জীবন চলে গেছে, তুমি আমার সবকিছু শেষ করে দিয়েছো, তোমাকে আমি ছাড়বো না। জগদ্ধাত্রী আবার তো কষিয়ে চড় মারে সঞ্জিতকে, তো জগদ্ধাত্রী মারছে আর বলছে মুখ খোল। সঞ্জিত বলছে আমাকে এইভাবে আপনি মারতে পারেন না, আপনার কোনো অধিকার নেই। তখনই তো সেখানে চিরঞ্জিতরা এসেই জগদ্ধাত্রীর কাছে খবর দেয় যে ওর ডেরায় কিচ্ছু পাওয়া যায়নি। জগদ্ধাত্রী বলছে কিচ্ছু পাওয়া যায়নি, কোনো আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি। চিরঞ্জিত বলছে না, জাস্ট কিছু বই আর স্ক্রিপ্ট। তখনই সেখানে প্রতিমা এসে শম্ভুকে বলছে স্যার, সঞ্জিত ব্যানার্জিকে নিয়ে কোর্টে যেতে হবে। শম্ভু তখন সঞ্জিতকে ঠেলে ফেলে দিয়ে বলছে নিয়ে যাও ওকে। এরপরে বাইরে আনতে তো মিডিয়ার লোকরা ছেঁকে ধরেছে। সঞ্জিতকে বলছে যে আপনাকে কেন অ্যারেস্ট করা হলো, আপনি কি অপরাধ করেছেন। সঞ্জিত বলছে আমি কিচ্ছু করিনি, আমি ইনোসেন্ট, আমাকে অকারণে অ্যারেস্ট করা হয়েছে, আমি কিচ্ছু জানি না। সঞ্জিতকে ওখান থেকে নিয়ে যেতে স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে বলছে তুমি বাড়ি যাও, আমি কোর্ট থেকে আসছি। জগদ্ধাত্রী বলছে ওকে ছেড়ো না। স্বয়ম্ভু বলছে আটকে রাখা খুবই ডিফিকাল্ট, জানি না কি হবে। তখনই তো স্বয়ম্ভুর ফোনে কে একটা ফোন করে। স্বয়ম্ভু ফোন ধরতেই খবরটা শুনেই তো চমকে যায়। স্বয়ম্ভু ফোন রাতেই জগদ্ধাত্রী বলছে যে কি হয়েছে। স্বয়ম্ভু বলছে ডিভিএস এর লয়ার সঞ্জিত ব্যানার্জির পক্ষে দাঁড়িয়েছে, তার সঙ্গে আছে তুষার তীর্থ তলাপাত্র, লিলিপুট। আজকে কোর্টে খুব একটা সুবিধা করতে পারবো বলে মনে হচ্ছে না। জগদ্ধাত্রী বলছে তুমি যাও। স্বয়ম্ভু চলে যেতেই কৌশিকী জগদ্ধাত্রীকে ফোন করে। জগদ্ধাত্রী ফোন ধরতেই কৌশিকী বলছে যে ওদিকে কি খবর, সবকিছু ঠিক আছে তো। জগদ্ধাত্রী বলছে হ্যাঁ। কৌশিকী বলছে ঋষভের পরিবার ভুল বোঝেনি তো। জগদ্ধাত্রী বলছে যে না। তখন কৌশিকী বলছে সঞ্জিত ব্যানার্জিকে অ্যারেস্ট করা হয়েছে। জগদ্ধাত্রী বলছে হ্যাঁ অ্যারেস্ট করা হয়েছে, কোর্টেও চালান করা হয়েছে, কিন্তু মনে হচ্ছে কাস্টাডিতে রাখা যাবে না বর্দি। কৌশিকী বলছে কেন। জগদ্ধাত্রী বলছে ও একেবারে আটঘাট বেঁধে নেমেছে বর্দি, ওর লয়ার পর্যন্ত রেডি, ওর পেছনে এমন অনেকে দাঁড়িয়ে আছে যারা আমার এনিমি। কৌশিকী বলছে যাই হোক, তুমি বাড়িতে ফিরে এসো, দুর্গার বিয়ের তো পাকা কথা হবে, ভাবছিলাম একটা বড় পার্টি থ্রো করবো, তোমাকে তো সেখানে থাকতে হবে, তুমি তো মা। জগদ্ধাত্রী বলছে হ্যাঁ বর্দি, ছোটবেলা থেকে তো মেয়েটাকে কোলে নিয়ে মায়ের কোনো কর্তব্য তো আমি পালন করতে পারিনি, ওকে আঙুল ধরে হাঁটাতে পারিনি, বুকে জড়িয়ে রাখতে পারিনি, এবার দেখবেন আমি সব স্বাদ আমার মিটিয়ে নেবো, এত বড় হয়ে গেছে দুর্গা, বিয়ে হবে, ওর বিয়ের মধ্যে থেকেই আমি আমার সব স্বাদ মিটিয়ে নেব। এই বলেই জগদ্ধাত্রী ফোনটা রেখে দেয়। অপরদিকে চন্দ্রনাথ বৈদেহী উৎসবকে বলছে সঞ্জিত ব্যানার্জি অ্যারেস্ট হলো, কোর্টেও প্রডিউস করা হলো, আবার বেলও পেয়ে গেল। উৎসব বলতে আমি জানতাম যে এটাই হবে, এই লোকটা না অনেক বড় খেলোয়াড়, ও তো লেখালেখি করতো, খুব ভালো লেখালেখি করতো, তার জন্য তো ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিল, তার জন্যই হয়তো এই গল্পের প্লটটাও খুব ভালো করে সাজিয়েছে কাকাই। কিরকম একটা ইনোসেন্ট ফেস আর কোর্টের ভিতরে দাঁড়িয়ে কেমন যে নাটকটা করলো না কাকাই, ভাবতেই পারবে না। বৈদেহী বলছে কি নাটক করলো। উৎসব বলছে এই যে ও একজন পরিচালক, কিন্তু জীবনেও সেরকম সম্মান পায়নি, কোর্টে নাকি কান্নাকাটি করছে, যার চ্যানেলের জন্য নাকি ওর জীবনটা শেষ হয়ে গেছে, কিন্তু তবু যখন 21-22 বছর পরে কোর্ট থেকে যখন ফিরে সাধারণ জীবনযাপন করছে, তখন নাকি জ্যাস চ্যানেল নিজের ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য ওকে মারধর করেছে, ওর মুখ থেকে মিথ্যে স্বীকারোক্তি বের করার চেষ্টা করেছে। ও তো এটাও বললো,
বৈদেহী তখন বুদ্ধি দেয়, বলছে লোকটাকে কাজে লাগাও উৎসব। বৈদেহী চন্দ্রনাথকে বলছে যে ঠাকুরপো, দুর্গার বিয়ে লাগলো বলে এবার যা কিছু করতে হবে দুর্গার বিয়ের আগেই করতে হবে। বিয়ে একবার হয়ে গেলে কিন্তু আর কিছু করা যাবে না। উৎসব তখন বৈদেহীকে বলছে, তুমি কি বলতে চাইছো মাম্মি? তখন চন্দ্রনাথ বলছে, কি আর হবে, বৌদি যেটা বললো সেটা তো ইশারা করলো, বোঝাই তো গেল। আমি ভাবছি আপাতত ওই সঞ্জীব ব্যানার্জিকে একটা ফিল্ম অফার করি, গোপনে আমরা টাকা দেবো, আমরা প্রডিউসার হব, আগুনটা তো জ্বালিয়ে রাখতে হবে, একটা কালারফুল অনুষ্ঠান হবে, সেলিব্রেশন করা হবে। সেই সেলিব্রেশনে জগদ্ধাত্রী আসবে, একজন স্পেশাল গেস্ট হয়ে স্বয়ম্ভু আসবে তার ডিপার্টমেন্টের হয়ে। বৈদেহী বলছে, কিন্তু কি করে? তখন চন্দ্রনাথ বলছে, বৌদি সেসব খেলা তুমি আমার উপরে ছেড়ে দাও, সারাটা জীবন তো শুধু বঞ্চনায় পেয়ে এসেছি, এই তো সময়, এইবার সঠিক সময় ঘুরে দাঁড়ানোর। ওই সঞ্জিত ব্যানার্জির নেক্সট ছবির প্রডিউসার হব আমি। ও শুধু চিত্রনাট্যটা লিখবে, ওর জীবনে তো একটাই লক্ষ্য যে ওকে জগদ্ধাত্রীকে মারতে হবে, আর আমি পিছনে পিছনে আগুনটা জ্বালিয়ে যাব। এইবার শুধু দেখি জগদ্ধাত্রী তুমি কি করতে পারো। পাকা দেখা, আশীর্বাদ, পার্টি, তারপরে মহরাত, তারপরে বিয়ে। আর ওই শুভ মহরাতেই অশুভ ঘটনাটা ঘটে যাবে, আর ওই এক ঢিলে কতগুলো পাখি যে মরবে উপরওয়ালাও জানে না। উপর দিকে দুর্গারা তো খুব খুশি। প্রীতা দুর্গাদের বলছে, আমি কিন্তু এই শহরের বেস্ট ইভেন্ট ম্যানেজমেন্টকে ডাকবো, ঠিক আছে? তারা এই বিয়েটাকে একেবারে ঝাক্কাস করে দেবে। গুঞ্জা বলছে, হ্যাঁ প্রীতা তুই একদম ঠিক বলেছিস, এই যে বিয়েটা হবে দুর্গার একেবারে সবাই দেখবে। প্রীতা বলছে, হ্যাঁ দেখবে মানে? দুর্গা বলছে, হ্যাঁ দেখবে, জ্বলবে আর লুচির মতো ফুলবে। প্রীতি তখন প্রীতাকে বলছে যে তোর বিয়ের বয়স হয়ে গেল, দুর্গা তো তাও তোর থেকে কয়েক মাসের ছোট, নিজের বিয়ের কথা না ভেবে তুই তোর ছোট বোনের বিয়ের কথা ভাবছিস, বাহ তুই লাফাচ্ছিস। প্রীতা বলছে, তো লাফাবো না তো কি করবো? তুমি বুঝতে পারছো না মা, বিয়েটা তো বিয়েই হয় তাই না? মা তুমি বুঝতে পারছো না, সেলিব্রেশনটা জাস্ট জমে যাবে, আর তুমি প্লিজ এখন এসব কুটকাচালি করো না তো। কাকনের বড় তখন বলছে, হ্যাঁ দুর্গার বিয়েটা এমন করে হবে একেবারে ধামাকা হয়ে যাবে, কৈলাস থেকে মহেশ্বর আসবে দুর্গাকে নিতে। এই বলে তো সবাই লাফালাফি করছে। তখন ভার্গবী এসেই ওদেরকে বলছে, আচ্ছা তোরা একটু চুপ কর, আসতে আমার দুর্গা দিদি ভাইয়ের বিয়ে। তখন ভার্গবী জগদ্ধাত্রীকে বলছে, তোর কি মত বল? জগদ্ধাত্রী বলছে, বড়দির যা মত আমার তাই মত। তখন কৌশিকী বলছে, আমার যা মত মানে কাকুমনির সঙ্গে আলোচনা করে যেটুকু বুঝলাম সেটা হলো আমাদের দুর্গার বিয়েটা রীতিমতো জমিদারি প্রথায় হবে, বুঝলে? সবাই তো খুব এক্সাইটেড, একমত। ভার্গবী বলছে, হ্যাঁ সত্যি, ছেলেরা বিয়েতে কুচি দিয়ে ধুতি পরবে, মেয়েরা তার সঙ্গে লাল পাড়ে সাদা শাড়ি পরবে, সাজবে গুজবে, দারুণ আনন্দ হবে। আর তার সঙ্গে পালকি চড়ে বউ আসবে। দুর্গা তো শুনেই একেবারে ব্লাশ করছে। প্রীতা তখন ভার্গবীকে বলছে, এটা তো মন্দ বলনি তুমি। দুর্গা বলছে, হ্যাঁ ব্যাপারটা একদম জমে গেছে। কাকনের বর তখন বলছে, আমারও কিন্তু প্রস্তাবটা দারুণ লেগেছে। সমর এসে বলছে, হ্যাঁ একদম জমে যাবে ব্যাপারটা। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।